Assalamu alaikum, my dear students. How are you, everyone? Let's get started without wasting time. Today we are going to study about plastic. প্লাস্টিকটা হচ্ছে কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কিন্তু এই প্লাস্টিকটা তোমরা শুধু উদ্ভিদ কোষে পাবা, কিন্তু প্রাণী কোষে পাবা না। তার মানে হচ্ছে ধরো একটা কাঁঠাল গাছ, এটাতে আমরা প্লাস্টিক পাবো, কিন্তু মানুষের মধ্যে কোনো প্লাস্টিক আমরা পাবো না। প্লাস্টিকের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। যেমন উদ্ভিদের পাতায় প্লাস্টিক থাকে, এই জন্য এটা রঙিন হয়। উদ্ভিদের ফুলে প্লাস্টিক থাকে, সেই জন্য সেটা রঙিন হয়। আর প্লাস্টিক হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। বোর্ড এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। প্লাস্টিক তিন ধরনের, নামগুলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হচ্ছে, এর কালারটা হচ্ছে গ্রিন বা সবুজ। তাহলে গ্রিন কালারের যে প্লাস্টিক, সেটাকে বলা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পাতা, কচি কাণ্ড ও অন্যান্য যত সবুজ অংশ আছে, সবগুলাতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। প্লাস্টিকের মধ্যে গ্রানা নামে একটা অংশ থাকে, এটা হচ্ছে সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তারপর এই আবদ্ধ সৌর শক্তি স্ট্রোমাতে অবস্থিত এনজাইম বা উৎসেচকের সমষ্টি এবং বাতাস থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড কোষের ভিতরের পানি ব্যবহার করে সরল শর্করায় পরিণত করি। খুব কঠিন কথা। তার মানে হচ্ছে গ্রানায় সূর্যের আলো পড়ে, তারপর সেটা আবদ্ধ হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই সৌরশক্তিটা স্ট্রোমাতে যায়, সেখানে যেসব এনজাইম আছে, ওই সমস্ত এনজাইম গুলা বাতাস থেকে যে কার্বন ডাই অক্সাইড নেয় না সেটা, তারপরে মাটি থেকে যে পানি নেয় ওইটা, এই সবগুলোকে কাজে লাগিয়ে হচ্ছে শর্করা তৈরি করে। এই শর্করাটা হচ্ছে ওই গ্লুকোজ। এই প্লাস্টিক হচ্ছে ক্লোরোফিল থাকে, তাই এদের রং হচ্ছে সবুজ। এছাড়াও এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক থাকে। এই ক্যারোটিনয়েড, এটা মুখস্থ করে রাখো, ক্যারোটিনয়েড নামের একটা রঞ্জক পদার্থ থাকে। রঞ্জক পদার্থের কারণ হচ্ছে, রঞ্জক পদার্থ হচ্ছে যেটা রঙিন করে। এটা হচ্ছে প্লাস্টিকের একটা চিত্র, এটা খাতার মধ্যে লিখে শিখে ফেলতে হবে, বোর্ড এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখানে যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে গ্রানা। ভিতরের যে একটা ঝিল্লি, এটা হচ্ছে অন্তঃঝিল্লি। বাইরের যে পর্দার মতো, এটাকে বলা হয় বহির্ঝিল্লি। ভিতরে এই পার্টটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা। এখানে যে এরকম দেখা যাচ্ছে, এটা হচ্ছে থাইলাকয়েড, আর এটা হচ্ছে আন্তঃগ্রানা। অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে যখন দেখি, তখন হচ্ছে এরকম দেখা যায়। এই চিত্রটাও ইম্পর্টেন্ট। যখন আসবে তোমরা দুইটা চিত্রই দেওয়ার চেষ্টা করবা। যদি নাও পারো, এইটা অবশ্যই দিবা, ডান পাশেরটা দিবা। তাহলে বাইরের স্তর, অন্তঃস্তর, এর ভিতরে হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম, এই যে এই পার্টটা হচ্ছে গ্রানাম, যেটা কথা আমরা আগে বলতেছিলাম। ভিতরে এই যে অংশটা, এগুলা হচ্ছে তোমার ম্যাট্রিক্স। এই যে এখানে, এইটা হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড। আর এই পার্টটা হচ্ছে নাম হচ্ছে গ্রানাম বা ল্যামেলাম। ছবি আঁকতে হবে, পাশাপাশি তার অংশগুলাও চিহ্নিত করে দিতে হবে। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিক, কিন্তু এর রং সবুজ নয়, বরং অন্য কিছু হবে। এই সমস্ত প্লাস্টিডে জ্যান্থোফিল থাকে, ক্যারোটিন থাকে, ফাইকো এরিথ্রিন থাকে, ফাইকোসায়ানিন থাকে। এই সমস্ত রঞ্জক পদার্থগুলো থাকে। তো রঞ্জক পদার্থগুলোর নাম মুখস্থ করে ফেলতে হবে। একটা হচ্ছে জ্যান্থোফিল, একটা হচ্ছে ক্যারোটিন, ফাইকো এরিথ্রিন, ফাইকোসায়ানিন। এটা একেবারে অন্ধ হাফেজের মতো ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে, আজ কোনো বিকল্প নাই। কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে লাল দেখায়। এই সমস্ত রঙিন হওয়ার কারণ হচ্ছে এই রঞ্জক পদার্থগুলা। এগুলার মিশ্রণ হওয়ার কারণে দেখবা অনেক ফুলে দেখা যাচ্ছে যে একসাথে ভেরিয়াস কাইন্ডস অফ কালার্স দেখতে পাওয়া যায়, যার ফলে উদ্ভিদের ফুল পাতা এই পার্টস গুলা ভেরি অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে হচ্ছে এগুলা পাওয়া যায়। তোমরা দেখবা গাজর দেখতে কিন্তু অনেক সুন্দর রঙিন হয়, কিন্তু মূলা কিন্তু রঙিন হয় না। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা হচ্ছে ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ।
তাহলে প্রশ্ন আসে ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ কি, সেটা হচ্ছে ফুলকে ভেরি অ্যাট্রাকটিভ করা এবং পরাগায়নে সাহায্য করা। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে। 3 নাম্বার হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টটা হচ্ছে যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না, মানে এর কোনো রঞ্জক পদার্থ নাই, কালারলেস। কালারলেস মানে হচ্ছে সাদা কালার হইতে পারে, এটাকে বলা হয় হচ্ছে লিউকোপ্লাস্ট। তো লিউকোপ্লাস্ট কোথায় পাবো আমরা, সেটা হচ্ছে উদ্ভিদের যে পার্টে তোমার সানলাইট বা সূর্যের আলো পৌঁছায় না ওখানে পাবো। যেমন হচ্ছে মূল বা রুটস, ভ্রূণ বা এমব্রায়ো, জনন কোষ বা গ্যামেট, এগুলাতে হচ্ছে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। কি করা? খাদ্য সঞ্চয় করা। বোর্ড এক্সামে আসে লিউকোপ্লাস্টের কাজ কি, প্রধান কাজ কি, এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট হচ্ছে রূপান্তরিত হতে পারে। তার মানে লিউকোপ্লাস্টে যদি সূর্যের আলো পড়ে তখন সেটা হচ্ছে সাদা কালার থেকে বা বর্ণহীন থেকে পরিবর্তিত হয়ে অন্য কালারের হয়ে যেতে পারে। এবার আসা হচ্ছে গোলজি বস্তু বা গোলজি বডি। গোলজি বস্তু বা গোলজি বডি যাই বলি না কেন, প্রধানত হচ্ছে এটা প্রাণী কোষে পাওয়া যায়। এমসিকিউতে আসতে পারে গোলজি বস্তু কোথায় পাওয়া যায়, অ্যান্সারটা হবে প্রাণী কোষে পাওয়া যায়। কিন্তু এইটাতে হচ্ছে অনেক উদ্ভিদ কোষেও আবার দেখা যায়। কেমন জানি হয়ে গেল না? এটা প্রধানত পাওয়া যায় প্রাণী কোষে, আবার কিছু কিছু উদ্ভিদ কোষেও পাওয়া যায়। এই গোলজি বস্তুর মধ্যে কি থাকে দেখো, গোলজি বস্তুর চিত্র। এখানে এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় সিস্টার্নি। এই যে গোল গোল মনে হচ্ছে যেন বাটির মতো, এগুলা হচ্ছে বলা হয় বৃহৎ ভেসিকল। এখানে যে ছোট ছোট এগুলাকে বলা হয় হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। চিত্রটা কিন্তু এমন জটিল না, এটাও খাতায় এঁকে চিহ্নিত করে শিখে ফেলতে হবে। বোর্ড এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে থাকে সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল। এর পর্দায় হচ্ছে বিভিন্ন রকমের এনজাইম থাকে। উৎসেচকে মনে রাখবা, উৎসেচক হচ্ছে এনজাইম। এরা হচ্ছে পানি বিয়োজন সম্পন্ন করে। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এদের বিভিন্ন নিবিড় সম্পর্ক রয়েছে। গোলজি বস্তুর ভূমিকা হচ্ছে হরমোন নিঃসরণে। তাহলে এমসিকিউতে আসবে হরমোন নিঃসরণে কার ভূমিকা রয়েছে, গোলজি বস্তুর ভূমিকা রয়েছে। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথেও এরা সম্পর্কিত থাকে এবং কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে রাখে। তাহলে গোলজি বস্তু চাইলে কিন্তু প্রোটিনও সঞ্চয় করে রাখতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে এই আবরণীর গায়ে প্রায় সময় রাইবোজোম লেগে থাকে, এই জন্য এখানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। তাহলে রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করতে পারে। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এগুলো কখনো কখনো আবার প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত থাকে। এই জন্য ধারণা করা হয় এক কোষ থেকে অন্য কোষে এনজাইম এবং কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমেই চলাচল করে। তাহলে এক ধারণা করা হয়, ধারণা অনুযায়ী এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক বা এনজাইম এবং কোষে উৎপাদিত যে সমস্ত দ্রব্যাদি আছে এগুলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে চলাচল করে। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলা সৃষ্টি করতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে মাইটোকন্ড্রিয়া আর কোষ গহ্বর সৃষ্টিতে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ডেফিনেটলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে হচ্ছে এরা উপস্থিত থাকে। এটা কিন্তু ভেরি ট্রিকি একটা কোশ্চেন। এমসিকিউতে জিজ্ঞেস করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন ধরনের কোষে উপস্থিত থাকে। ক উদ্ভিদ কোষে, খ প্রাণী কোষে, গ উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে, ঘ কোনোটাই না। অ্যান্সারটা হবে হচ্ছে উদ্ভিদ ও প্রাণী উভয় ধরনের কোষেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উপস্থিত থাকে। এবার আসো কোষ গহ্বর বা ভ্যাকিউল। সাইটোপ্লাজমের মধ্যে যে একটা ফাঁকা স্থান দেখা যায় না, ওইটাকে বলে কোষ গহ্বর। তাহলে কোষ গহ্বরের ডেফিনিশন পড়তে হবে। সেটা হলো যে সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলোই হচ্ছে কোষ গহ্বর। এই যে বড় বড় কোষ গহ্বর থাকা, এটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। উদ্ভিদ কোষের খুব বড় কোষ গহ্বর কেমন হয়? বৃহৎ হয়। এর প্রধান কাজ হচ্ছে কোষ রস ধারণ করা। কোষ গহ্বরের প্রধান কাজ হলো কোষ রস ধারণ করা। এই কোষ রসের মধ্যে কি কি থাকে, কি কি জিনিসের রস মূলত এটা? এখানে হচ্ছে অজৈব লবণ মানে ইনঅর্গানিক সল্ট,
আমিষ মানে প্রোটিন, শর্করা মানে কার্বোহাইড্রেট, চর্বি জাতীয় পদার্থ মানে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্যাটস, জৈব অ্যাসিড মানে অর্গানিক অ্যাসিড, রঞ্জক পদার্থ, তারপরে পানি, এগুলা মিলে হচ্ছে এই কোষরস গঠিত হয়। প্রাণী কোষে কিন্তু কোষ গহ্বর থাকে না, যদিও থাকে না থাকারই মতো খুব ছোট ছোট আকারে হয়ে থাকে। লাইসোজোম, লাইসোজোম হচ্ছে মনে করো যে এটা হচ্ছে জীবাণুর হাত থেকে রক্ষা করে। লাইসোজোমে যে উৎসেচক বা এনজাইম গুলা থাকে এগুলা জীবাণুকে হজম করে ফেলে, চিন্তা করো অবস্থা। এর পরিপাক করার উৎসেচক গুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর চারপাশের আশেপাশের যে অঙ্গাণুগুলো আছে এগুলা নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটা মারা যায়।